কাগজে একটা লোকের নাম প্রথম, বাংলায় এ রাজ্যে আমি তার নাম প্রথম লিখেছি, কিন্তু গুজরাটি কাগজে বা কাগজে যা প্রথম নাম আছে তার নাম নরেন্দ্র মোদী, যিনি সংরক্ষণের ওবিসিদের বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন মন্ডল কমিশনের বিরুদ্ধে। সেই মন্ডল কমিশনকে ঠেকাতে এলো কমুন্ডুলু, রাম মন্দির। আচ্ছা, রাম কার প্রিয় নন ভারতবর্ষে? আমরা তো বলতাম যে রাম লক্ষ্মণের মতো ভাই হোক, আমরা তো বলতাম যিনি রাম তিনি রহিম, আমরা তো বলতাম যিনি আল্লাহ তিনিই হরি, যিনি সূরজ তিনি সূর্য, যিনি ভানু তিনি সূর্য, ভিন্ন নাম। আমার দেশ তো রামকৃষ্ণ পরমহংসের দেশ। রামকৃষ্ণ কি বলেছেন? পুকুরে যাও, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে জল, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি। পানি কারা বলে? পশ্চিমবাংলায় মুসলমানরা। পানি ভাষাটা কোন ভাষার শব্দ? পানিটা কোন ভাষার শব্দ? এখানে অনেকে বলেন মুসলমানরা পানি বলে, ওরা আলাদা। কোন ভাষার শব্দ? পানি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, যেটা পুজোর মন্ত্রে লাগে। আবার এখানেই দেখুন, এই যে পূজার মন্ত্র, কি পূজা কে করতে পারবে? ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা করতে পারবে না। সব বামুনও পারবে না, অগ্রদানী বামুন পারবে না। বামুনদের ক্লাস আছে, তারা পারবে, কিন্তু পূজা কিভাবে হবে, যাগযজ্ঞ কিভাবে হবে, এই নিয়ম কানুন তৈরি করলেন কে? তিনি কিন্তু ব্রাহ্মণ নন, তার নাম হচ্ছে মহিদাস, তার নাম হচ্ছে ঐতরেয় মহিদাস। ঐতরেয় কেন? ইতরার পুত্র। তার মায়ের কার সঙ্গে এ করে তার জন্ম হয়েছিল জানেন না। জাবালা সত্যকামের গল্প আমরা জানি। ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ, যেখানে যে হিন্দু শব্দটা, হিন্দু 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 কথাটা উচ্চারণ হচ্ছে, হিন্দু শব্দ, হিন্দু ধর্মটা উদার ধর্ম, একটা উদার ধর্ম। অনেকে রাগ করতে পারেন, কিরকম? মা তারার ভোগ হবে পোড়াশোল মাছ দিয়ে, মা কালীর ভোগ হবে পাঁঠার মাংস দিয়ে, কিন্তু সেটা যে রান্না হবে নিরামিষ মাংস, সেখানে পেঁয়াজ রসুন হবে না। আমি খেয়ে দেখেছি, দারুণ খেতে। পেঁয়াজ রসুন ছাড়া সেই বলির পাঁঠার মাংস রান্না হবে। আবার তিনি বৈষ্ণব, তিনিও হিন্দু, তার ঘরে পেঁয়াজ রসুন ঢুকবে না। আগে মুরগি অনেক বাড়িতে ঢুকতো না, মুরগির নাম ছিল রাম পাখি, মুরগির ডিমকে বলা হতো রামফল, রামফল। তো আমরা রাম 2, 3 দিয়ে শুরু করি। আবার বাঙালি কোনো কিছু খারাপ কথা বললেও রাম দিয়ে বলে, রাম খচ্চ, রাম অমুক, রাম বোকা, এরকম। তো নানা ধরনের, রাম আদরের বস্তু একটা, আবার মজার বস্তু। তো ছিল এইটা যে আমার ভারতবর্ষে, সেখানে এখন জয় শ্রীরাম বলে লোকে ভয় পায়, কিন্তু সিয়ারাম বললে তো কেউ ভয় পেতাম না আমরা। দেখা হলে একজন অবাঙালির সঙ্গে দেখা বলতো রাম রাম বাবু, আমিও বলি রাম রাম বাবু। এখানে তো কেউ ভয় পায় না কেউ। মুসলমানের রাম রাম বলে, হিন্দু রাম রাম বলে, সম্বোধন বা সালাম বলে। এখানে তো ধর্ম আসছে না। কিন্তু বাংলাদেশে যেমন আল্লাহু আকবর বলে কিছু লোক মিছিল করে গেলে ওখানকার হিন্দুরা সংখ্যালঘুরা ভয় পেয়ে যায় যে আক্রমণ হবে, এখানেও জয় শ্রীরাম বললে কিছু লোক আতঙ্কে ভোগে, কারণ ওটা একটা রাজনৈতিক স্লোগান, ওটা ধর্মীয় স্লোগান নয়। আমাকে কেউ দেখাতে পারবেন হিন্দুদের ধর্মগ্রন্থ বলে যেটা থাকে? কারণ বেদ হিন্দুদের সেই ধর্মগ্রন্থ নয়। মানে যদি বলে রেখে যাবেন আপনারা, বেদ মানলে আপনি মূর্তি পূজা করতে পারবেন না, বেদে মূর্তি পূজা নেই। আপনি বলছেন, বিবেকানন্দ বলছেন বেদে মূর্তি পূজা নেই। বেদে উপনিষদ মানলে ঈশ্বর একজন, ব্রাহ্মণ মানতেন, ব্রাহ্ম ধর্ম ওই জন্য তৈরি হয় যে এক ঈশ্বর। মুসলমানরাও মনে করে এক ঈশ্বর। কিন্তু আমাদের দেশে আমরা 33 কোটি দেবদেবী মানুষ তৈরি করেছে, 33 কোটি দেবদেবী, নানা ধরনের দেবদেবী। রাবণ কোথাও দক্ষিণ ভারতে হিন্দুরা পুজো করে রাবণকে, উত্তর ভারতে রাবণ ঘৃণার বস্তু, রাম সেখানে পূজা পায়। উল্টোটা, কিন্তু দুজনেই হিন্দু, দুজনেই হিন্দু, কেউ হিন্দু কম নন। চৈতন্যদেবও হিন্দু, আবার রামকৃষ্ণও হিন্দু। রামকৃষ্ণ 2 বছরের জন্য মুসলমান হয়ে গেছিলেন। রামকৃষ্ণের থেকে বড় হিন্দু তো কেউ নেই, বিবেকানন্দের থেকে বড় হিন্দু তো কেউ নেই, যিনি একজন মুসলমান মাঝির মেয়েকে অষ্টমীর দিনে পুজো করলেন, কুমারী পুজো, যেখানে দেখবেন কুমারী পুজোটা চালু হলো সেখানে দাঁড়িয়ে। তো এই আমজাদ বলে একজন ডাকাত মা সারদার ঘরে আসতেন, তো বললেন আপনি একজন ডাকাত, তারপরে মুসলমান থেকে আশ্রয় দিচ্ছেন? মা সারদা বললেন আমি সতেরো মা, আমি অসতেরো মা, এই তো আমার ভারত, এই তো আমার ভারত। রাম মন্দিরের আন্দোলনের যিনি নেতা ছিলেন, মানে তার নাম হচ্ছে রামচন্দ্র পরমহংস। আর বাবরি মসজিদ আন্দোলনের যার নেতা ছিলেন, গতকাল তার ছেলের নাম আনন্দবাজার বেরিয়েছে, হাসিম আনসারি। তার ছেলে আনসারি যাবে বলেছে, এই যে
মোদীকে কালকে ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তো রামচন্দ্র পরমহংস আড্ডা মারতেন। আমার একজন বন্ধু আছেন যিনি অযোধ্যার খুব একটা নাম করা আশ্রমের মহন্ত। তো তিনি দেখেন যে প্রতিদিন প্রায় দিন বিকেলবেলায় হাসিম আসে, এসে একসঙ্গে ওরা মুড়ি টুড়ি খায়, খাবার খায়, খাওয়ার পর দুজনে ঘরে ঢুকে যায়। ঘর থেকে যখন বেরোয় তখন পকেটে দেখা যায় 500 টাকার নোট। এটা ভাবুন, মানে আজকে না 95, 96, 500, আজকের 500 তো আপনি এক ব্যাগ সবজিও হবে না। এখনকার 500 টাকা এক ব্যাগ সবজিও হবে না, এমন যে অবস্থা দাঁড়িয়েছে। আগে 5 টাকা থাকলেও বড় লোক মনে হতো। আমি তো 70 দশকে বাজার করতাম, বাচ্চা ছেলে 2 টাকায় 15 কেজি সবজি নিয়ে ফিরতে পারতাম না। যাই হোক, ওই হাসিম আনসারি যখন বেরিয়ে আসতেন দেখতেন একটা 500 টাকার নোট। তখন এই অযোধ্যা প্রসাদ ওরা সব ধরেছেন যে রামচন্দ্র পরমহংসজি আপনি মন্দির গড়ার জন্য টাকা তুলে আপনি বাবরি মসজিদ কমিটির লোককে টাকা দিচ্ছেন, এটা ব্যাপার কি? বলে শোনো বেটা, জীবন আসবে জীবন যাবে, কিন্তু জিন্দেগি যাবে না। মানে মানে কি? বলে ও হচ্ছে আমার বচপন কি দোস্ত, আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে ন্যাংটোবেলায় গুলিডান খেলেছি, মার্বেল খেলেছি। তো ও যদি আমার কাছে টাকা চায় আমি তোকে দেবো না। ওর বিশ্বাস করছে যে মসজিদ দরকার, আমি বিশ্বাস করছি মন্দির দরকার, দুটোই দুজনের বিশ্বাস। তার সাথে বন্ধুত্বের কি সম্পর্ক? বন্ধুত্ব কেন নষ্ট হবে? এখন দেখবেন আমাদের একটু মত পার্থক্য হলেই আমরা ফেসবুকে ব্লক করে দিই, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিই, কথা বলি। এবং রামরাজ্য যদি সত্যিই আসে, তাহলে যদি ভালো হয়, তাহলে উত্তরপ্রদেশ আছেন, আমার পুলিশ বন্ধুরা আছেন এখানে, তাহলে উত্তরপ্রদেশে যদি ঠাকুর সম্প্রদায়ের লোক না হয়, তাহলে কিন্তু থানায় আপনি ভালো পোস্টিং পাবেন না। পশ্চিমবাংলায় কি সেটা চান? ওখানে বলে দেওয়া হচ্ছে 55 বছর হয়ে গেলে কোনো পুলিশের চাকরি আর পার্মানেন্ট নয়। 55 বছর আজকের দিনে কোনো বয়স হলো? বলছে পেনশন থাকবে না ভারতবর্ষে, পশ্চিমবাংলা ছাড়া কোনো রাজ্যে পেনশন নাই। যা মাইনে পান, যার যেমন আয় তার তেমন খরচ। একসময় কলকাতা শহরে 3 টাকায় মাছ ভাত খাওয়া যেত, এখন 60 টাকাতেও হবে না। 60 টাকায় হবে, 55-60 টাকায় রাস্তার হোটেলে খেলে হবে। অথচ আমরা কি জানতাম 2014-তে কি আসছে? গুজরাট মডেল আসছে, উন্নয়ন হবে। তখন কিন্তু রাম মন্দিরের কথা বলেনি, তখন বলেছিল গুজরাট। বলেছিল কি যে ডবল পেনশন দিয়ে হবে। কি বলেছিল? বলেছিল যে আমাদের দেশ আসবে যেখানে 25% করে দাম কমে যাবে। আপনি ভেবে নিন, 25% দাম। কেরোসিনের দাম ছিল 14 টাকা, এখন কেরোসিন কত টাকা? 100 টাকা পান। গ্যাসের দাম কত ছিল? 400 টাকা, এখন হয়েছিল 1129 টাকা। 200 টাকা ছাড় দিচ্ছে, তার বিনিময়ে আপনাকে টিপ ছাড় দিতে হচ্ছে। কি কথা ছিল? বাসের ভাড়া ছিল 2 থেকে 3 টাকা, এখন হচ্ছে 10 টাকার নিচে বাস চাপা যায় না। পেট্রোলের দাম ছিল 60 টাকা, এখন হচ্ছে 106 টাকা। ডিজেলের দাম ছিল 40 থেকে 45 টাকা, এখন হচ্ছে 100 টাকার কাছাকাছি। এখন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে? আপনার জিনিসের দাম কমেনি। কি বলেছিল? বছরে 2 কোটি করে লোককে চাকরি দেব। 2 লাখ লোকেরও কাজ হয়নি, 14 কোটি লোকের কাজ চলে গেছে নোটবন্দির ফলে এবং লকডাউনে। 14 কোটি লোকের কাজ, প্রায় 1 কোটি লোক হেঁটে হেঁটে ফিরেছে, কেউ তার কাছে যায়নি। বলেছিল প্রতি খেতে জল দেব, এবং বলা হয়েছিল 2022-এ সবার মাথার উপর ছাদ থাকবে। প্রথম বলেছিল 2019-এর মধ্যে সবার মাথায় ছাদ, তারপর বাড়িয়ে বলল 2022-এ। এখন কি করছে? আদালতের কথা শুনছে না, বুলডোজার গিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে। কলকাতা শহরে হকাররা তো বাস করতে পারেন। 2011-এ যখন হকার তোলার চেষ্টা হয়েছিল, আমরা তখন বাধা দিয়েছিলাম, এবং এই মঞ্চ ভাষা চেতনা সমিতির উদ্যোগে গড়ে ওঠে, ওই টয়লেট গড়ে ওঠে। তারপর এখন বহু মানুষ ব্যবসা করছেন। কেন? তারা তো ন্যায্যভাবে করছেন, ডাকাতি করছেন না। কিন্তু এই সরকার গুজরাটের আহমেদাবাদে হকারদের বসতে দিচ্ছে না, যদিও হকার আইন আছে। হকার বন্ধু, হকাররা আছে বলে সমাজটা এখনো ভালো আছে। রাস্তাঘাটে গুন্ডা, কলকাতা শহরে কোনো মেয়েদের উপর অত্যাচার তেমন হয় না, কারণ হকাররাই তার নিরাপত্তা দেয়। রাত 10টাতেও একজন হকার একটা কুপির আলো জ্বালিয়ে রাখে, এদিকে হেঁটে যাওয়া যায়। একটা সময় এই রাস্তাটাও তো, এই জায়গাটা হেঁটে যাওয়া যেত না, এমন খারাপ ছিল। এখন হকার বন্ধুরা আছেন, নিজেরা এই হরিদা থেকে শুরু করে অন্যরা আছেন, আলো জ্বালিয়ে রাখছে, তারপরে ঝলমল করে জায়গাটা। কম পয়সায় আপনি একটা খাবার পান। যদি এখানে আদানি একটা দোকান খোলে, তাহলে এখানে যেমন 10 টাকাতে কফি পাওয়া যায়, তেমনি আপনি গ্র্যান্ড হোটেলে 600 টাকাতেও কফি পাওয়া যায়। আপনি যখন যান, আমরা প্রেসিডেন্সি কলেজে আমি পড়াতাম, প্রমোদদার ক্যান্টিন ছিল, প্রমোদদার ক্যান্টিনে 20 টাকা খরচ করা যেত না। আমরা অধ্যাপকের ক্ষেত্রে গেলে 20 টাকা খরচ হতো না নিজের।
এখন 20 টাকায় আপনি একটা চাও পাবেন না। এখন যে ক্যান্টিন হচ্ছে তার দাম হচ্ছে 60 টাকা, 60 থেকে 70 টাকা হচ্ছে একটা চা বা কফির দাম করেছে, কারণ বড় লোক। তো শুধু বড় লোকরা থাকবে, সারা জীবন খেটে গেলেও আমাদের কারো 1 কোটি টাকা বা 88 কোটি টাকা হবে না। আদানি প্রতি মুহূর্তে মিনিটে 88 কোটি টাকা আয় করছে। কিভাবে করছে? আদানি হচ্ছে পৃথিবীর 2 নম্বর বড়লোক ছিল এবং ভারতবর্ষে 1 নম্বর বড়লোক। তাহলে ভারতবর্ষে 1 নম্বর আয়করদাতা কে হবে? আদানি তো হবে। 1 থেকে 10-এর মধ্যে আয়করদাতার মধ্যে নাম আছে, আদানি নেই, আম্বানি নেই। কার আছে? ওই ফিল্ম আর্টিস্টগুলো, ওই আমির খান, শাহরুখ খান, ওদের। অক্ষয় কুমারের নাম নাই কেন? অক্ষয় কুমার ভারত নিয়ে কথা বলেন, উনি ভারতের বাসিন্দা নন, উনি কানাডার বাসিন্দা। এত ভালোবাসেন দেশকে অক্ষয় কুমার, এদেশের তিনি নাগরিকই হন। আদানিকে আপনি ধরতে পারবেন না, কারণ আদানি অফিসিয়ালি এদেশের নাগরিক হলেও বিদেশে তার নাগরিকত্ব কিনে নিয়েছেন, ওকে আপনি ধরতে পারবেন না। এই যে এত কথা বলা হয় মডেল গুজরাট, আমার আগের বক্তা খুব সুন্দর বলছিলেন, যারা টাকা মেরে পাঠিয়েছেন কত 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 কোটি টাকা করে, তারা সবার না, তারা হচ্ছেন একটি বিশেষ রাজ্যের লোক, তার মধ্যে কোনো বাঙালির নাম পাবেন না। তাহলে কেন এটা ফ্যাসিস্ট রাজ্য না? অনেকে বলবেন হিন্দুত্ববাদ, আমি মনে করি ওদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। বিজেপি যেমন বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে মুসলমান ধর্মের কোনো যোগ নেই, মুসলমান ধর্মের যে উদারতা জামাত ইসলামের মধ্যে তা নেই, তেমনি হিন্দু ধর্মের যে উদারতা তাহলে তা আরএসএস এর মধ্যে তা নেই। আমাদের মা দুর্গাকে আমরা পূজা করি, আমরা মা শীতলার পূজা করি, আমরা ইতুর পূজা করি, আমরা সরস্বতীর পূজা করি, লক্ষ্মীর পূজা করি। আরএসএস এ কোনো মা সরস্বতী, দুর্গা, লক্ষ্মীর কোনো পদে যেতে পারবেন না। আরএসএস এর একজন মেম্বারও মহিলা নন। আরএসএস সাথে আলাদা শাখা করতে পারে, কিন্তু মূল আরএসএস এ কোনো মহিলাকে মেম্বারশিপ দেওয়া হয় না। আরএসএস এর প্রধান বামুন ছাড়া, তাও মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ ছাড়া কেউ হতে পারবেন না। যতই নরেন্দ্র মোদী বলেন, অমিত শাহ বলুন, কিন্তু আরএসএস এর বড় কেউ নয়, তাকে পিছন থেকে চালায় আরএসএস। কংগ্রেসকে বলা হতো রিমোট কন্ট্রোল সরকার, এখন সরকারটা রিমোট কন্ট্রোল আরএসএস এর হাতে, এবং এই সরকারটা রিমোট কন্ট্রোল আরেকজনের হাতে, আদানি আম্বানির হাতে। একটু ভুল কথাও আছে। আদানি আম্বানিদের কাছে টাকা খাটে, আরএসএস এর টাকা খাটে, বিজেপির টাকা খাটে। পাড়ার প্রমোটারকে দেখে আপনি ভাবেন ও দারুণ লোক, ওর প্রমোটারটা আসল না, আসল হচ্ছে তার পিছনে কোনো নেতা বা কোনো একজন বড় অফিসারের খাত আছে, তার টাকা ওখানে খাটে। তেমনি আদানিও হচ্ছে ওদের ফান্ড ম্যানেজার। এই কথাটা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। কোথায় বলেছেন? দিল্লি বিধানসভার মধ্যে বলেছেন। আদালতে কোনো মামলা করতে পারছে না, যে হচ্ছে বিজেপির ফান্ড ম্যানেজার, এই কথা মামলা করতে পারছে না। কিন্তু আদানির বিরুদ্ধে যে বলছে তার নাম পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে, যে কারণে মহামন্ত্রের নাম বাদ দিল। একটু আগে একজন বলছিলেন ফ্যাসিস্ট মানে কি? রবীন্দ্রনাথের একটা কথা আছে, পাপ যখন পাপের বেশে আসে কোনো সমস্যা নেই, তাকে আপনি চিনতে পারবেন, কিন্তু পাপ যখন দেবতার বেশে আসে তখন তাকে আপনি চিনতে পারবেন না, বিপদে পড়বেন। মুসোলিনি বলে একজন লোক, ইতালি বলে একটা দেশ আছে, অনেকেই জানেন, ভালো ফুটবল খেলে তারা, মিলান আছে ভালো ফুটবল দল। সেখানে একজন লোক বললেন, তিনি বললেন আমি বামপন্থী, আমি গরিবদের ভালো চাই, আমি সবাইকে কাজ দেবো, কারখানা উন্নয়ন করব, দেশের উন্নয়ন করবো, এই বললেন। লোকে বললেন চলো ওকে ভোট দাও। তার আর একটা সংগঠন ছিল, তারা কুরুলের আগায় একটা বাঁধতেন, সেটাকে বলা হতো ফ্যাসিস্ট। সেই ফ্যাসিস্ট থেকে ফ্যাসিস্ট দলের নাম হলো। তখন ফ্যাসিস্টদের লোকে ভালো বলতো। 1936 সালে হিটলারকে আনন্দবাজারে বন্দনা করেছেন। আর হিটলারের প্রশংসা করতে কারা? আরএসএস প্রশংসা করত, জামাত ইসলামী করত। হিটলারের দলের নাম কি? এসএস, এদের দলের নাম আরএসএস। আরএসএস এর আরেকটা মানেও আছে, অনেকে বলেন রয়্যাল সিক্রেট সার্ভিস হয়। ব্রিটিশদের একটা সংগঠন ছিল রয়্যাল সিক্রেট সার্ভিস, যারা গোপনে ব্রিটিশদের গোয়েন্দার কাজ করত। কোনো কোনো লোক যাদের বলে স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করা হচ্ছে, তারা ব্রিটিশ থেকে 60 টাকা করে পেনশন পেতেন। কেন পেনশন দেবে একটা লোককে যদি তার কাজ না করে দেয়? কেন দেবে? তো আসল কথা হচ্ছে ফ্যাসিস্টদের যদি না ঠেকান আপনি বাঁচবেন না। অনেকে বলছেন যে আসানি আমাকে আজকে সকালে লিখেছেন, আমার পজিটিভ লাগলো। আমার খুব লাগছে, ইদানিংকালে সবাই বলছে যে শুধু মন্দির ট্রেনে বাসে আলোচনা হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে কথা হচ্ছে, চাকরি নিয়ে কোনো কথা হচ্ছে না। আমি খাদির দোকানে গেছি, খাদি কিনতে, একটা জিনিস কিনতে, আগে আমি গেরুয়া রং করতাম, ভালো গেরুয়া এখন পাওয়া যায় না, যে দল ক্ষমতায় আসে সেই রংটা সর্বনাশ হয়ে যায়। তো সেখানে আমি গেলাম, বলে দাদা আমি মাত্র 10,000 টাকা মাইনে পাই, আমার চাকরি পার্মানেন্ট করছে না, 15, 12, 10 বছর চাকরি করছে। আমি কিন্তু ওদেরই লোক, আর বিশেষ করা লোক। আমাকে বলেছিল পার্মানেন্ট করবে, পার্মানেন্ট করেনি। গুজরাটে
গত 22 বছর কারো পার্মানেন্ট চাকরি হয়নি। গুজরাটে স্কুল সার্ভিস কমিশন হয় না, মিলিয়ে নিন। আমাদের রাজ্যে হয় কিন্তু চুরি ফুরি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ওদের তো চাকরি হয় না, কোনো স্থায়ী নেই। আপনি চাকরি করবেন, সর্বোচ্চ যিনি মাইনে পান তার মাইনে হচ্ছে 26,275 টাকা, সর্বনিম্ন 16,275 টাকা, 725 টাকা। 5 বছর চাকরি অন্তত রিনিউয়াল হয় স্কুলেতে, কলেজেতে। ভারতবর্ষের দুটো রাজ্যে সব থেকে ভালো সরকারি কর্মচারী ধর্মঘট হয়েছে, একটা তামিলনাড়ু জয়ললিতার আমলে, একটা গুজরাট মোদী এবং তার পরের আমলে। 52 জন আইএস ছাড়া সবাই ধর্মঘট করেছেন। কেন? ওখানে নামে 7th পে কমিশন চলে, কিন্তু আসলে চলে পশ্চিমবাংলার 5ম বেতনটা। সেই 5ম বেতন কমিশনের টাকাটা নামে বলে 7th পে হচ্ছে, কিন্তু বেতনক্রম নেই, পুরনো বেতনক্রমে চলে। ত্রিপুরাতে পেনশন নেই। ত্রিপুরায় একজন স্কুল মাস্টারকে ঢুকলে 5 বছর 7,000 টাকা মাইনেতে চাকরি করতে হয়, তারপর তার চাকরি ঠিক হবে যে সে চাকরি করবে কি করবে না। আর যখনই জানবেন ক্যাজুয়াল চাকরি নেওয়া মানে তাকে মাথা নিচু করে থাকতে হয়, সে কোনো অধিকার পায় না। কন্ট্রাকচুয়াল। রেলে এত দুর্ঘটনা হচ্ছে, আপনি দীঘা যান ট্রেনেতে দেখবেন 3.5 ঘন্টার ট্রেন ঢুকছে 8 ঘন্টা 9 ঘন্টা পরে। রাত 2টোর সময় সাঁতরাগাছি স্টেশনে বলে দিচ্ছে ট্রেন আর যাবে না। 1000 লোক বেলা রাত 2টোয় কোথায় যাবে মহিলারা? আর এখন দেখবেন সে উবের অ্যাপ এসে গেছে, ট্যাক্সির কোনো ভাড়ার মা বাপ নেই, ট্যাক্সিতে উঠলেই নাকি 100 টাকা লাগে, মিটার আর চলে না, কেউ দেখার মা বাপ নেই। তাহলে দেশে নাকি সুদিন এসে গেছে। দেশে সুদিন এসে গেছে, তো তাহলে আমি বলছি মুসলমানদের চাকরি দেওয়ার দরকার নেই, ওদের চাকরি পড়াশোনা তেমন করতে পারে না, চাকরি নেই, কিন্তু হিন্দু বন্ধুদের চাকরি দিন। তাহলে গুজরাট হাইকোর্টে 41 জন ডাক্তার কেন পিয়নের চাকরি করছে? 345 জন ইঞ্জিনিয়ার কেন পিয়নের চাকরি করছে? যদি এত চাকরি, বিএসএনএল এ 1,98,000 বিএসএনএল এর ফোন পাওয়া ছিল বিরাট কঠিন ব্যাপার, বহুদিন আগে লাইন দিতে হতো। আজকে বিএসএনএল কে তুলে দিল কার হাতে? 2002-তে বললো টাটার সঙ্গে দিচ্ছি, খুব ভালো হবে, টাটা করে দিল বিএসএনএল কে। সবাই বিএসএনএল লাইন ব্যবহার করছে। চাঁদে কি ঘটছে আপনি কি করে জানতে পারলেন? কারা লাইন দিল? বিএসএনএল চাঁদে। আর এখানে আপনি বিএসএনএল লাইন পাবেন না, কারণ ওখানে জিও ঢুকিয়ে দেওয়া হয়েছে। জিও কি বললো? ফ্রি ফ্রি ফ্রি, আপনি দিয়ে দিলেন। ছেলেমেয়েরা অনেকে পর্ন দেখলো, অমুক করলো তমুক করলো, নেশা হয়ে গেল দেখা। তারপর কত টাকা লাগে? কংগ্রেস খুব খারাপ ছিল, 10 টাকা ভরে আপনি সারা মাস চালাতে পারতেন, ইনকামিং কলটা অন্তত আসতে হবে না। এখন আপনি 129 টাকা নিতে পাবেন না। ছোট ফোন ব্যবহার করে হবে না, কারণ আপনাকে কি বলেছিল? একটাই লাইন। কিসের লাইন? আধারে লাইন না। এখন আধারকে যোগ করার জন্য লাইন, প্যানে যোগ করার জন্য লাইন, ভোটারের সঙ্গে যোগ করার লাইন, 7 বার আপনি লাইন দিয়েছেন শুধু আধারের জন্য। এবং আপনার রেশন কার্ড, একজন আমার বাড়িতে আসতো, খুব সে মোদি ভক্ত, তার মমতার প্রতি কোনো রাগ, সে রেশন পায় না। রেশন পান না কেন? তার আধার কার্ড নেই। আধার কার্ড নেই কেন? তার চোখের মনি মিলছে না। তার ভোটার কার্ডের নাম আছে স্বপন কুমার বৈদ্য, আর এই জায়গায় নাম আছে স্বপন বৈদ্য, দুটো লোক এক নয়, মানছে না। তার জন্য আমি 3 বার গিয়ে আধার কার্ডে তার নাম লেখাতে পারলাম। একটা লোকের আধার কার্ড না থাকলে আপনার জীবন অন্ধকার, আপনি রেশন পাবেন না। এটা কেন হবে? রেশন পাবেন একটা মানুষ, ন্যূনতম রাষ্ট্রের দায়িত্ব। তুই বলবেন আজকাল আমরা খুব বলি সব ভর্তুকি দিচ্ছে, কত? 500 টাকা করে, ভালো 16,000 কোটি টাকা দেয়। ভারতবর্ষ গত 10 বছরে ব্যাংক ঋণ ছাড় দিয়েছে কত? ব্যাংকের ঋণ। এইখানে যে বন্ধুরা আছেন, কেউ গিয়ে কালকে 10,000 টাকা ব্যাংকে লোন নিয়ে আসতে পারবেন? বাড়ির জমি বা কোনো চাকরির ডকুমেন্ট না দেখিয়ে কেউ পারবেন? এখানে আপনি সরকারি চাকরি করলেও বলবে আপনি স্যালারি সার্টিফিকেট আনুন, তাহলে হবে না। এইটা প্রিন্সিপালকে দিয়ে বা আপনার অফিসের হেডকে দিয়ে সই করুন। 15 লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছে, ট্যাক্স ছাড় দিয়েছে কত? 6 লক্ষ কোটি টাকা। এই যে আইটি সেক্টর ব্যবসা করে 1 টাকায়, অ্যাপেলও ব্যবসা করে 1 টাকার থেকে জমি দেওয়া হয়েছে অ্যাপেলকে। আমরিকে জমি দেওয়া হয়েছিল 1 টাকাতে, কেপিসি কলেজে 1 টাকাতে জমি দিয়েছিল আগের সরকার। এরকম ভাবে চলে। আজকে রেল লাইন আপনার সরকার করেছে, ট্রেন চালাচ্ছে কে? আদানি। এয়ারপোর্টে বিজ্ঞাপন দিতে গেলে একটা কোম্পানির লাগে 5 থেকে 10 কোটি টাকা। এয়ারপোর্ট গুলোকে 50 বছর করে বিক্রি দিয়ে করে দেওয়া হয়েছে বছরে 1 কোটি টাকা দিয়ে বলে। কোন কোন? লখনৌ এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে, মুম্বাই এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে। যদি কেউ স্থলবন্দর বিক্রি করতে রাজি না হচ্ছে, তার ঘরে ইডি বা সিবিআই চলে যাচ্ছে। এইটা একটা আইনের শাসন। আমরা বলছি দেশে গণতন্ত্র থাক,
কে ভোটে জিতবে বড় কথা নয়, কিন্তু বেকাররা চাকরি পাক, রাজ্য সরকারের চাকরি পাক। আমি শেষ করছি, কেন্দ্র আসতে হবে না, কেন্দ্র সরকারের চাকরি পাক। রেলের জন্য ছেলেরা আগে লাইন দিত, রেলের কাগজ কিনতে পাওয়া যেত। এই গোখেল রোড আছে, গোখেল রোডে হাজার হাজার ছেলে সকাল থেকে লাইন দিত সেনাবাহিনীর চাকরির জন্য, সেনাবাহিনীর চাকরি বন্ধ। 4 বছরের অগ্নিবীর এসে গেছে। আগে ব্যাংকের ফর্ম বিক্রি হতো, ব্যাংকের সামনে লাইন করতো, ব্যাংকে আর কোনো চাকরি নেই। 2035-এর পর ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতিতে বলে দেওয়া হয়েছে কোন সরকারি স্কুল কলেজ থাকবে না। থাকবে কার? মাসে 10 লাখ টাকা দেওয়া আম্বানি স্কুল থাকবে, মাসে 10 লাখ টাকা ছাত্রের বেতন। হেরিটেজ 15,000 টাকা দিতে হয়, 10,000 দিতে হয়, সেই স্কুল হবে। মাস্টারদের মাইনে মাসে 15,000, ছাত্রের বেতন 15,000। আপনি একটা সরকারি কলেজে 100 টাকা দিয়ে পড়তে পারেন, সেন্ট জেভিয়ার্সে গেলে আপনাকে মাসে 15,000 টাকা দিতে হয়। আমি শেষ করবো এই বলে, এবং এখন যে জাতীয় শিক্ষানীতি এনেছে, সবাই ডিএ নিয়ে আলোচনা করছেন, সেটা নিয়ে আলোচনা করছেন না। তার ফলে আগে এমএতে ভর্তি হওয়ার জন্য ছেলেরা লাইন দিত, পয়সা দিতে রাজি হতো। কল্যাণী, বর্ধমান এইসব বিশ্ববিদ্যালয়ে 40% আসন ভর্তি হয়নি। শুধু যাদবপুর, যারা তো বদনাম করেন, সেখানে ছাত্র ভর্তি হয়েছে সব আসনে। কোন বিশ্ববিদ্যালয়ের সব আসন ভর্তি হয়নি। ফিজিক্সের মতো বিষয় যেখানে ছেলেরা চান্স পেত না, সেখানে একজনও ভর্তি হচ্ছে না। ইকোনমিক্সের মতো বিষয়ে ছাত্র ভর্তি হচ্ছে না। বিভিন্ন কলেজগুলোতে হাহাকার পড়ে গেছে। যা 3000 যেখানে ভর্তি হতো, সেখানে ভর্তি হয়েছে এবছর 600। জাতীয় শিক্ষানীতির প্রথম বছর, 4-5 বছর পর অবস্থা দাঁড়াবে বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোর মতো ছেলে পাওয়া যাবে না। আর বেসরকারি কলেজগুলোতে ছেলে যাচ্ছে কেন? ওখানে নাকি প্লেসমেন্ট পাবে। প্লেসমেন্ট মানে কি? 10,000 টাকার মাইনের চাকরি, আর 2 দিন পর বলে ছাঁটাই, হায়ার অ্যান্ড ফায়ার। আজকে চাকরি করেন 12 ঘন্টা, 12 ঘন্টার চাকরি চালু হয়ে গেছে। তারা 1 মিনিট বসতে পারে না, চেয়ার নেই। হিন্দুত্ববাদের নাম করে হিন্দুদের সব থেকে বড় সর্বনাশ করছে। এইটা আমার কথা না, অখিল ভারতীয় হিন্দু মহাসভা বলেছে। নেট খুলে দেখে নিন, নেট খুলে দেখে নিন। তো এই একটা সরকার, যে সরকার হচ্ছে চোরপোরের সরকার, যে সরকারটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারটা 1.5 জনের সরকার, 1.5 ব্যাটারির সরকার। 1.5 জনের কথায় দেশ চলছে। যারা ভারতবর্ষের একজন নাম করা বিচারপতি কেন্দ্রীয় কার্য বলেছিলেন, এরা স্কুল ড্রপ আউট গুন্ডা মস্তানের দল। তো আমাদের কাজ হচ্ছে এইটা, গণতন্ত্রকে রক্ষা করা। আমাদের কাছে যিনি রাম তিনিই মহিম, যিনি আল্লাহ তিনিই হরি। আমরা চাই সমস্ত সার্ভিসগুলো থাক, পুলিশ সার্ভিসটা আদানি সিকিউরিটি সার্ভিস যেন না হয়ে যায়। আমরা চাইবো স্কুল মাস্টাররা যেন কন্ট্রাকচুয়াল না হয়ে যায়, অধ্যাপকরা যেন কন্ট্রাকচুয়াল না হয়ে যায়, রেলটা যেন কন্ট্রাকচুয়ালদের হাতে গিয়ে এত দুর্ঘটনার মুখে না পড়ে। আজকে ভারতবর্ষ এমন একটা দেশ করে বানিয়েছে, যে দেশের যে কোনো সরকারি বিমান সংস্থা পর্যন্ত নেই। তো আমরা চাইবো হকার বন্ধুরা যারা লড়াই করছেন, শক্তিমান ঘোষ এবং যারা এই আজকে মহাসম্মেলনে ডাক দিয়েছেন 130টা সংগঠন মিলে, ব্রিগেডের পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 22শে জানুয়ারি বেলা 12টায় মহাসমাবেশ হবে। আপনারা আসবেন। সুবোধ মল্লিক স্কোয়ারে নাটক হবে, গান হবে, কবিতা হবে, নানা ভাইয়ের প্রতিবাদ হবে। আগে দেশ বাঁচুক, আগে মানুষ বাঁচুক। পেটের চেয়ে বড় ধর্ম নেই। পেটে লাথি মারা হচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে, সমস্ত ধরনের লোকদের পেটে লাথি মারা হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যত ঢক্কানি না ঢোক, মিডিয়া যাদের প্রশংসা করে তারা অনেক সময় হারে। পেটে লাথি মারে কেউ বাঁচেনি। ভারতবর্ষকে বাঁচাতে হবে, আমাদের পেটকে বাঁচাতে হবে। ভারতবর্ষের আত্মা হচ্ছে শখ, খুন, পাঠান একসঙ্গে মিলেমিশে চলার। ভারতবর্ষের আত্মা হচ্ছে হিন্দু মুসলমান একসঙ্গে থাকার। সেই আত্মাকে রক্ষা করতে হবে এবং সেই আত্মার যারা বিরোধী তাদের বয়কট করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার, আদাব।